আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবরকাতুহু। একাদশ শ্রেণী 2020-21 সেশন এবং বিএসএস প্রথম বর্ষের ছাত্রছাত্রী যারা রয়েছে, তোমাদের উদ্দেশ্যে আমি আবার আজকে অনলাইন ক্লাসে আসলাম। আজকে আমরা একটা টপিক আলোচনা করব, সেটা হলো ইসলাম পূর্ব যুগে আরবদের সাংস্কৃতিক অবস্থা কীরকম ছিল সেটা সম্পর্কে আমরা পড়ব। সাংস্কৃতিক অবস্থা জানতে গেলে আমাদেরকে সংস্কৃতি সম্পর্কে একটু ধারণা নিতে হয়। সংস্কৃতি শব্দটি কী? সংস্কৃতি শব্দটি এটা একটা সংস্কৃত ভাষার শব্দ, সেখান থেকে সংস্কৃতি হয়েছে। ইংরেজি ভাষায় কালচার শব্দটির বাংলার প্রতিশব্দ হিসেবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় প্রচলন করেন বলে অনেকেই অভিমত ব্যক্ত করেন। অবশ্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের যুক্তি এখানে বেশি প্রবল ছিল বলে বাংলায় কৃষ্টির বদলে সংস্কৃতি শব্দটি চালু হয় এবং অনেক দিনের ব্যবহারের ফলে পাঠকের কাছে গৃহীত হয়ে যায়। এটি মানুষের জীবনসত্তার অন্তরঙ্গ বহিরঙ্গের সামগ্রিক রূপ। সংস্কৃতির উদ্ভব কবে হয় সঠিকভাবে কেউ জানে না। সংস্কৃতির স্রোত প্রবাহিত হয় অতীত থেকে বর্তমানে, বর্তমান থেকে ভবিষ্যতে। তার আদিম নিদর্শন দুর্গম পাহাড়ের নির্জন গুহাগাত্রে আঁকা মৃগয়ার চিত্র, যেমন ইউরোপে, তেমনি আফ্রিকায়, তেমনি ভারতে, তেমনি আমাদের বাংলাদেশে এবং আরব দেশেও। আচ্ছা, সে যাই হোক। তো এর অর্থ কৃষ্টি, অনুশীলন বা চর্চার দ্বারা লব্ধ শিক্ষা, শিল্প, রুচি প্রভৃতির উৎকর্ষ সাধন বা সংস্কার। গোপাল হালদারের ভাষায় মানুষেরই সংস্কৃতি আছে, অন্য জীবের সংস্কৃতি বলে কিছু নেই। তার অর্থ মানুষ হিসেবে মানুষের আসল পরিচয়ই তার সংস্কৃতি। এই কৃতির বা কাজের বলে মানুষ মানুষ হয়েছে। জার্মান ভাষায় এটাকে কুলটুর বলে কি আখ্যায়িত করা হয়। শিল্প, সাহিত্য, আচার আচরণ, বেশভূষা প্রভৃতির দ্বারা কোনো জাতি বা গোষ্ঠীর যে পরিচয় ফুটে ওঠে তাই সংস্কৃতি নামে পরিচিত। এই সংস্কৃতি শব্দটি দিয়ে বিভিন্ন যুগে বিভিন্ন মনীষী বহু চিন্তাভাবনা করেছেন। নিরন্তর নিত্য নতুন ব্যাখ্যার ফলে শব্দটির তাৎপর্য ঘন ঘন পরিবর্তন এসেছে। এই জন্য সংস্কৃতি কথাটা যত যত বহুল পরিমাণে ব্যবহৃত হয়, সংস্কৃতি বস্তুটাকে তত পরিষ্কার করে সকলে হৃদয়ম করতে পারে কি না অনেকে সন্দেহ প্রকাশ করেছেন। তবে সচরাচর সংস্কৃতি বলতে আমরা যা বুঝি এবং প্রত্যক্ষ করি তা হলো নৃত্য, গীত এবং অভিনয় নিয়ে যা চর্চা করা হয় তাই সংস্কৃতি। এর মধ্যে সাহিত্য আছে, চিত্রকলা আছে, দর্শন আছে, ধর্মপ্রত্যয় আছে, অঙ্গসজ্জা আছে, গৃহসজ্জা আছে, আহার আনা প্রণালী, এক কথায় জীবনের যা কিছু প্রকাশ সবই কি সংস্কৃতির পদবাচ্য। সুতরাং কোনো একটি জাতি বা মানবগোষ্ঠীর দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় কাজকর্ম থেকে শুরু করে তার চিন্তাধারার বহিঃপ্রকাশের সম্মিলিত রূপায়ণই ওই জাতি বা গোষ্ঠীর সংস্কৃতি নামে কি সাধারণ আমরা অভিহিত করতে পারি। তো এইভাবে আমরা সংস্কৃতির বিষয়টাকে চিহ্নিত করতে পারি। তো ইসলাম পূর্ব যুগে আরবদের এই যে সংস্কৃতি বা সাংস্কৃতিক অবস্থা কীরকম ছিল সে সম্পর্কে আমরা এখন দেখব। দেখো, ইসলাম পূর্ব যুগে তথা অন্ধকার যুগে আধুনিক বিজ্ঞানসম্মত শিক্ষা পদ্ধতি গড়ে না উঠলেও তারা শিক্ষার আলো ও সাহিত্য রস থেকে একেবারে বঞ্চিত ছিল না। এই কারণে আমরা নানা দিক দিয়ে এই ইসলাম পূর্ব যুগের সাংস্কৃতিক অবস্থাকে পরিচিহ্নিত করতে পারি। যেমন আরবি ভাষা এবং কাব্যপ্রীতি। অন্ধকার যুগে আরবি ভাষা এতই সমৃদ্ধ ছিল যে একে বর্তমান ইউরোপের যে কোনো উন্নত ভাষার সাথে তুলনা করা যেতে পারে। আরবি ভাষা যে কত সমৃদ্ধশালী ছিল তার জ্বলন্ত প্রমাণ ঐশী গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন। স্ত্রী পুরুষ সকলেরই কি কাব্যপ্রীতি ছিল। তো এই কারণে আরবি ভাষা এবং কাব্যপ্রীতি আরবদের এটা একটা কি মজ্জাগত ব্যাপার ছিল। দ্বিতীয়ত হলো গীতিকাব্য এবং সাহিত্য চর্চা। প্রাক-ইসলামী যুগে গীতিকাব্য রচনা ও সাহিত্য চর্চায় আরবদের বিস্ময়কর সৃজনশীল শক্তির পরিচয় পাওয়া যায়। হ্যাঁ, সে যুগে গীতিকাব্য রচনা করে আরবগণ অশেষ কৃতিত্ব অর্জন করেছিল। গ্রিকরা যেমন স্থাপত্য ভাস্কর্যের জন্য গৌরব অনুভব করে, গীতিকাব্য রচনার জন্য আরবরাও অনুরূপ গৌরবের দাবিদার ছিল। 522 থেকে 622 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে এই যে 100 বছর, এই 100 বছরের সময়কালে অসংখ্য গীতিকাব্য আরব জগতে কি রচিত হয় এবং কবিরা সেগুলো আবৃত্তি করতেন। যুদ্ধের ঘটনা, বংশগৌরব, বীরত্বপূর্ণ কাহিনী, যুগের বিবরণ
ওটের বিস্ময়কর গুণাবলী ছাড়াও নারী, প্রেম, যৌন সম্পর্কিত বিষয়ের উপর গীতিকাব্য রচনা করা হতো সেই যুগে, ইসলাম পূর্ব যুগে আরব দেশে। তো হিট্টি বলেন, এ কারণে কাব্যপ্রীতিই ছিল বেদুইনদের সাংস্কৃতিক সম্পদ। এই কবিতাগুলো ছন্দ ও বিশদ ব্যাখ্যায় কবি হোমারের ইলিয়ট ও ওডেসিকেও কি হার মানায়। এত সুন্দর কবিতাগুলো কি ছিল আরবদের কবিতা। হুম সেই জন্য ঐতিহাসিক সুয়ুতি বলছেন যে কবিতা আরবদের সার্বজনীন পরিচয়ের স্বাক্ষরিত দলিল। হ্যাঁ, এটা ঐতিহাসিক সুয়ুতি কি বলেছেন। তো ঐতিহাসিক হিটটা আরও বলছেন যে কাব্যচর্চায় আরবদের ন্যায় অন্য কোনো জাতি এত বেশি আবেগাচ্ছন্ন হয়নি। হ্যাঁ, তারপর কাব্যপ্রিয় আরবগণ কবিতার মাধ্যমে তাদের সাহিত্য চেতনার প্রকাশ ঘটাতো। তাছাড়া পদ্যে ভাবের আদান প্রদান হ্যাঁ সহজ সে সময় কি হয়েছিল। আর আরবেও এর ব্যতিক্রম কি ঘটে নাই। রুক্ষ জীবনে ঝড় ঝঞ্ঝার মধ্য দিয়ে মরুভূমি অতিক্রমে যখন জনমনে কিছুটা শান্তির ছোঁয়া লাগতো, তখন ওই সুর ভাষা অবলম্বনে তারা ভাব প্রকাশ করত। এভাবে নির্ঝর কবিতার সৃষ্টি হয়। আরবি কাব্য সাহিত্যের উজ্জ্বল মৌসুমে, এই যে সোনালি মৌসুম যেটা রয়েছে, তো এই আরবি কাব্য সাহিত্যের উদ্ভব এর সময়ে এর কাল অতীতের গর্ভে বিলীন হয়ে গেল। প্রসিদ্ধি আছে যে বিখ্যাত তাগলিব গোত্রের কবি মুহালহিল বিন রবিয়া কর্তৃক সর্বপ্রথম কাসিদা নামক আরবি কবিতাগুলোর সূত্রপাত হয়। আল ফারাজদক বলেন, আল মুহালহিল সে তো সর্বপ্রথম কবি। কিংবদন্তি অনুসারে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর প্রথমার্ধে আরবি কবিতার উদ্ভব হয়। তো এভাবে আমরা আরবি এই যে কবিতার কথাগুলো তাদের বিষয়বস্তুর কথাগুলো কি বলতে পারি। তো কিছু কিছু এমনও ছিল যে ইসলাম পূর্ব যুগে আরবদের কি বেদুইন শ্রেণী যারা ছিল, প্রাথমিকভাবে এদের স্মৃতিচারণ এবং মুখোমুখি প্রচারই ছিল কাব্য বিস্তৃতির একমাত্র ধারা, যা বংশানুক্রমিকভাবে অব্যাহত থাকে। যেসব যাযাবর দল উপদল আরব মরুভূমির উপর বিচরণ করত, সুপ্রাচীন আরব কবিতা তাদেরই কি এটা সৃষ্টি এবং তাদের জীবনের নানাবিধ সুখ দুঃখের অভিব্যক্তি। আরবদের আবাল বৃদ্ধ বনিতা প্রয়োজনে অপ্রয়োজনে কবিতা বলতে কি তারা অভ্যস্ত ছিল। আরবি শব্দের উচ্চারণ ও ব্যবহার ভঙ্গি তাদেরকে কবিতা বলতে অধিক পরিমাণে অনুপ্রাণিত করেছিল। প্রাক ইসলামী যুগে আরবরা কবিতার মাধ্যমে তাদের ঘটনাবলী স্মৃতিতে সংরক্ষিত রাখত এবং সভ্যতা, বংশের ঐতিহ্য, সংস্কৃতি ও যুগের ঘটনা ইত্যাদি কবিতার মাধ্যমে তুলে ধরত। প্রাক ইসলামী যুগে আরবদের মধ্যে মুখে মুখেই কাব্য বিস্তৃতির প্রথা বিদ্যমান ছিল। তাদের স্মৃতিশক্তি এতই প্রখর ছিল যে একবার শুনলেই তা আর ভুলে যেত না। কবি ও কবিতা উভয়ই অলৌকিক শক্তির কি দ্বারা পরিচালিত হতো। এটা একটা তাদের একটা ইসলাম পূর্ব যুগে আরবদের বিশ্বাস ছিল। তারা কবিকে বিশেষ শক্তির অধিকারী বলে মনে করত, সব জানতা বলে কি মনে করত। তাদের অসাধারণ স্মৃতিশক্তির গুণে ইসলাম পূর্ব আরবে প্রায় লক্ষাধিক কবিতা ছাড়াও অসংখ্য লোকগাথা ও প্রবাদ প্রবচন সেই সময় কি সযত্নে সংগৃহীত ও সংরক্ষিত হয়। তো কবি সাহিত্যিকগণ তিনটি বিষয়ে বিভাগে বিশেষ বিভাগে বিশেষ ভাগে ভাগে বিশেষ করে তিনটি ভাগে বিভক্ত ছিল। প্রথম ছিল কবি বা শায়ের, দ্বিতীয়ত ছিল কুলজি বিশারদ, তাদেরকে নোসাব বলা হয়। হ্যাঁ, তৃতীয়ত হলো বাগ্যী বা বক্তা বা খতিব। হ্যাঁ, এই তিন ভাগে বিভক্ত করা হয়। সে যুগে আরবদের মধ্যে কাব্য প্রতিযোগিতা কাবাগৃহের অদূরবর্তী ও কাজমেলাকে সেই বেশ জমজমাট করে তুলত। এছাড়া প্রতি বছর এই মেলায় কবিতা পাঠের প্রতিযোগিতাও কি এখানে অনুষ্ঠিত হতো। তো আমরা এই যে এ সম্পর্কে আগে আলোচনা করেছি কাজমেলা সম্পর্কে, তোমরা এটা দেখে নিবে। তো এখন আসো চতুর্থত প্রবাদ বাক্য যেটা আছে, এগুলো কি? প্রবাদ বাক্য ও গদ্য রচনার গীতিকাব্যের তুলনায় অপ্রতুল ছিল ইসলাম পূর্ব যুগে আরবে। এতৎসত্ত্বেও বিখ্যাত পণ্ডিত আল হাকিমের রচনায় লোকমান হাকিম বলে থাকেন আরবি প্রবাদ বাক্য সংরক্ষিত হয়েছিল। সর্বগুণে গুণান্বিত এরূপ প্রাক ইসলামী যুগে কয়েকজন নরনারীর উল্লেখ করা আছে, যেমন আখতাম ইবনে সাইফি, হাজিব ইবনে
জুরারা, তারপর আলকুসির কন্যা হিন্দা। তো তৎকালে বহু প্রচলিত আরবি প্রবাদ ছিল, মানুষের সৌন্দর্য তার জিহ্বার বাচনশীলতার মধ্যে নিহিত। 2 নম্বর, বুদ্ধিমত্তা 3টি বস্তুর উপর নিবতিত হয়েছে, ফরাসিদের মগজে, চীনাদের হস্তে এবং আরবীয়দের কি জিহ্বায়। তো এভাবে আমরা ইসলাম পূর্ব যুগে আরবদের যে প্রবাদ বাক্যগুলো আছে সেই প্রবাদ বাক্যগুলোর কথাগুলি কি বলতে পারি। তখন আরবদের মধ্যে গীতিকাব্যের তুলনায় প্রবাদ প্রবচন কিন্তু আমরা আগেও বলেছি কম ছিল। তো সে যাই হোক, তো তো আরও কয়েকটি এভাবে ইংরেজিতে দেখা যায় যে, টু দ্য বেদুইন এভরিথিং ইজ এ পিস অফ সোপ, এ বুক ইন দ্য পকেট ইজ এ গার্ডেন ইন দ্য কি পকেট। তারপর বার্থ ইজ দ্য মেসেঞ্জার অফ ডেথ, অ্যামং দ্য ওয়ান আইড ক্লোজ ওয়ান আই, অ্যান্ড আরব ইন্টেলিজেন্স ইজ ইন হিজ আইস। এভাবে আমরা প্রবাদ বাক্যগুলোর কথা বলতে পারি। পঞ্চমত হতো বিজ্ঞান চর্চা। ইসলাম পূর্ব যুগে এই যে সাহিত্য চর্চার পাশাপাশি আরবরা বিজ্ঞান চর্চাও করত। চিকিৎসাবিদ্যা, পশু চিকিৎসা, জ্যোতির্বিদ্যা, বায়ু প্রবাহের দিক নির্ণয়, বৃষ্টিপাতের সময় নির্ণয় প্রভৃতি বিষয়ে আরবদের কি বিশেষ কি আগ্রহ ছিল। তারপর অনেকগুলো কবি আবির্ভাব হয়েছিল। আমরা গত যে সব মল্লাকাতের কথা আমরা আগে পড়েছি, তো আমি ওদিকে যাচ্ছি না। তো এই যে 7জন কবি আরবি সাহিত্যের কি শ্রেষ্ঠ কবি হিসেবে কি এখনও রয়েছে। তারপর কিছু গাথা গ্রন্থ রয়েছে। তারপর যেমন আমরা দেখতে পাই এই যে পাকিস্তানি যুগে এই যে কুলুজি গাথা, তারপরে সাহিত্য কাব্যগ্রন্থ এরকম অনেকগুলো রচিত হয়েছিল। তোর মধ্যে উল্লেখযোগ্য হলো আল মুফাজ্জাল আল দাবির কর্তৃক সংকলিত আল মুফাজ্জালিয়াত, কবিতা সংগ্রহ তার উল্লেখযোগ্য ছিল। আবু তাম্মাম কর্তৃক সম্পাদিত দিওয়ানুল হামাসা, আবুল ফারাস আল ইস্পাহানি রচিত কিতাবুল আগানি ইত্যাদি গ্রন্থে ইসলাম পূর্ব যুগের এই যে সমস্ত এই যে কবি সাহিত্যিক রয়েছে তাদের সাহিত্যকর্ম সযত্নে সে সময় সংরক্ষিত হতো। তো আমরা অপরাপর যে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে দেখতে পাই, ইসলাম পূর্ব যুগে আরবরা ভবিষ্যৎবাণী বিদ্যায় বিশেষ পারদর্শিতা অর্জন করেছিল। ঘোড়দৌড় প্রতিযোগিতাও তাদের সংস্কৃতির বিশেষ অঙ্গ হিসেবে পরিগণিত হতো। অবসর সময়ে আরব বেদুইনগণ চিত্ত বিনোদনমূলক নৃত্য গীত পরিবেশনের মাধ্যমে আমোদ ফুর্তি করতো। আমরা সংস্কৃতির ব্যাখ্যায় নৃত্য গীতের কথা বলেছিলাম, সেই নৃত্য গীতও ইসলাম পূর্ব যুগের সংস্কৃতির অন্তর্ভুক্ত। তো আরবরা চিত্ত বিনোদনমূলক নৃত্যগীত পরিবেশনের মাধ্যমে আমোদ ফুর্তি করত। তাছাড়া তারা বিভিন্ন প্রকার ভাস্কর্য নির্মাণ ও স্থাপত্য কর্মকাণ্ড বেশ দক্ষতার কি পরিচয় দিয়েছিল। এভাবে আমরা ইসলাম পূর্ব যুগে আরবদের সাংস্কৃতিক দিকগুলো কি নির্ণয় করতে পারি। তো এভাবে তাহলে ইসলাম পূর্ব যুগে এই যে আরবদের যে সাংস্কৃতিক অবস্থা কিন্তু কী ছিল, অন্যান্য অবস্থা থেকে উন্নত ছিল। যে সামাজিক রাজনৈতিক দিক দিয়ে অবস্থা যেগুলো আছে সেই দিক দিয়ে সাংস্কৃতিক অবস্থা অনেক উন্নত ছিল। এই উন্নতি থাকার কারণে আরবরা এই যে সংস্কৃতি পরায়ণ ছিল তার একটা উজ্জ্বল দৃষ্টান্তের কথা আমরা কি বলতে পারি। তো আজকে এতটুকু আলোচনা করলাম। তোমরা আগামী ক্লাসে তোমাদেরকে আমি আমন্ত্রণ জানিয়ে আমার ক্লাস এতটুকু শেষ করছি। সবাইকে ধন্যবাদ।